নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে 157। স্থানীয় সহ প্রায় 600 পর্যটক নিখোঁজ, ঐক্যের ডাক দেশটির প্রধানমন্ত্রী। রংপুরে হত্যাকাণ্ডের পেছনে মাদক ছাড়াও থাকতে পারে অন্য ইস্যু, বলছে গোয়েন্দা পুলিশ। রহস্য উদ্ঘাটনের দাবিতে বিক্ষোভ। প্রেম, দ্রোহ ও সাম্যের কবি নজরুলের প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা। তার মৃত্যুঞ্জয়ী সৃষ্টি দিয়েই বাঙালির হৃদয়ে চির অম্লান। ময়মনসিংহের শব্দ দূষণে অতিষ্ঠ নগরবাসী। শহরের 6 পয়েন্টে গবেষণা। শব্দের মাত্রা 106 ডেসিবেল, ঝুঁকিতে শিশু ও বয়োবৃদ্ধরা। স্বাগত। এখন সকালে শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে আছে আমি সুলতানা স্বর্ণা। প্রথমেই থাকছে নেপালের খবর। ভয়াবহ পাহাড়ি ঢলে নেপাল ও তিব্বতে 1.5 শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও স্থানীয় সহ নিখোঁজ বিদেশি পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 600 জনে। এদের মধ্যে 133 জন ভারতীয়, 54 জন মার্কিন এবং 33 জন ব্রিটিশ নাগরিক। উদ্ধার অভিযানে সহায়তার জন্য এগিয়ে এসেছে ভারত ও চীন। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। পানির তোরে কয়েক সেকেন্ডে তলিয়ে যাচ্ছে বহুতল ভবন, ভেসে যাচ্ছে চলন্ত গাড়ি, ধসে যাচ্ছে বাড়িঘর। তিব্বত নেপাল সীমান্তের কাছে একটি সিসিটিভিতে ধরা পড়েছে নজিরবিহীন এই দৃশ্য। এ দুর্ঘটনা বুধবার সকালের। নেপালের স্থানীয় কর্মকর্তারা জানান, সকাল 9টার দিকে ভেতকোশি নদীর পানি 2 কুল উপচে লোকালয়ে ঢুকে পড়ে। স্রোত বেশি থাকায় ভেসে যায় নোয়াকোট ও ধাদিং জেলা। তলিয়ে যেতে থাকে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় বহু অবকাঠামো ও বসতবাড়ি। এ সময় ওই অঞ্চলটিতে ছিলেন বহু বিদেশি পর্যটক, আর সেখানেই বিপর্যয়ের শুরু। My brother-in-law had a liquor store here. I got a call from him this morning and they were crying and said their entire house had been swept away. I saw around 9 trucks being swept away by the floods, including people. হিমালয় কন্যা নেপালে এসে এই প্রলয়ঙ্করী দুর্যোগে নিখোঁজ হয়েছেন স্থানীয় সহ প্রায় 600 পর্যটক। কয়েকটি সূত্র বলছে, এই পর্যটকদের অনেকেই তিব্বতের কৈলাস ও মানস সরোবরের উদ্দেশ্যে তীর্থযাত্রার জন্য যাচ্ছিলেন। এদের মধ্যে ভারতীয় সংখ্যা শতাধিক। এরপরেই আছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের নাগরিক। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করেছে নেপালি উদ্ধারকারী দল। ভয়াবহ এই সংকটে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপের পর সব ধরনের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তিব্বত অঞ্চলে সর্বাত্মক অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সহমর্মিতা জানিয়েছে নেপালের মার্কিন দূতাবাস। এর পরপরই জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। নাগরিকদের ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দুর্গতদের উদ্ধার, চিকিৎসা, খাদ্য ও আশ্রয়ের সম্পূর্ণ দায়িত্ব নেবে সরকার। আরও জানা গেছে, নিখোঁজ স্থানীয় নেপালিদের মধ্যে জলবিদ্যুৎ কর্মী, শুল্ক কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীরাও আছেন, যাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রাস্তাঘাট, সেতু ও বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প। স্থানীয় সময় সকাল 11টার পর থেকেই উদ্ধার ও ত্রাণ কাজের জন্য 14টি হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। মাঠে নেমেছে নেপালের সেনাবাহিনী। নেপালের মার্কিন দূতাবাস জানিয়েছে, রাসুয়ায় ভয়াবহ বন্যার কারণে কোশি, ত্রিশুলি ও নারায়ণী নদীর তীরবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে নেপালের রসুয়া জেলায় ভোতকোশি নদীর ভয়াবহ বানের পানি সমতল এলাকায় নেমে আসার আশঙ্কায় ভারতের বিহার ও উত্তরপ্রদেশের সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। আরও জানা গেছে, নিখোঁজ ভারতীয়রা নেপাল হয়ে তিব্বতের কৈলাস পর্বতে তীর্থযাত্রায় বের হয়েছিলেন, যাদের উদ্ধারে বিশেষ জোর দিচ্ছে নয়াদিল্লি। অন্যদিকে আকস্মিক এই ঢলের কারণ সম্পর্কে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে,
নেপাল সীমান্তেই প্রথমে ভূমিধসের ঘটনা ঘটে, যা আঘাত হানে জিরং বন্দরে। এতে নদীপথ আটকে গিয়ে ভাটির দিকে প্রবল স্রোত বইতে শুরু করে, আর সেখান থেকেই আকস্মিক বন্যার সূত্রপাত। আর কাঠমান্ডু পোস্ট বলছে, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে বরফ ধসের কারণে লেন্দে নদীর গতিপথ আটকে যায়, আর এর জেরেই ভেতকোষী নদীতে আকস্মিক এই বন্যার সৃষ্টি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। গত 6 মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানীর নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী আরও বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব নয়। আর এক অনুষ্ঠানে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসন যাতে না হয় সেই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান আইনমন্ত্রী। এদিকে নয়াপল্টনে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করেছে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। দোয়া মাহফিলে অংশ নিয়ে নবীজির আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রে শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। গত 6 মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে এমন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সংগঠিত অপরাধের ক্ষেত্রে যৌক্তিক সময়ের মধ্যেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা এমন পর্যায়ে উন্নতি করতে পারবো, ইনশাআল্লাহ জনপ্রত্যাশা পূরণ হবে। এই বাহিনী জনবান্ধব বাহিনী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। তাদেরকে যেমন অ্যাকাউন্টেবিলিটি এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে, তাদের কর্মকাণ্ডের ট্রান্সপারেন্সি, স্বচ্ছতাও নিশ্চিত করা হবে। এদিকে বনানীতে ঈদে মিলাদুন্নবীর আলাদা এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বিরোধিতার জন্য বিরোধিতা না করে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানান। বলেন, স্বৈরাচার যেন কোনোভাবেই ফিরতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনারা যেখানেই থাকুন, চোখ খুলুন। আমরা যদি অপরাধ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, দি ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রত্যেকের জায়গা থেকে, কোনো না কোনো জায়গা, আমার বিবেকের জায়গা থেকে, বিবেক বোধ থেকে দায়িত্ব পালন করি। সেই দায়িত্ব পালন করতে যে অনেকের ভুল হবে, ভুল সংশোধন করে আমরা একটার পর একটা কাজ করি, এই দেশকে গড়ে তুলে যাই। এদিকে আগামী 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলের যৌথ সভা শেষে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী 5 দিনের কর্মসূচি ঘোষণা করেন। নির্বাচনের আগের তার যে অঙ্গীকার, তার প্রদত্ত ওয়াদা তিনি এখন বাস্তবায়ন করছেন নানাভাবে, তা এই সরকারের নানা কর্মসূচির মধ্যে। আশা করি আগামী 1 সেপ্টেম্বর 48তম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত হবে এবং আমাদের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা সবাই মিলে এই যে কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচিগুলি বাস্তবায়নে সহায়তা করবেন। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, বরং কল্যাণের জন্য সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছে। যেভাবেই কথা বলুক না কেন, সমালোচনা করুক না কেন, আমাদের প্রধানমন্ত্রীর কাজের যে সততা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। শুধু মাদক নয়, রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যায় অন্য কারণ থাকতে পারে বলে ধারণা পুলিশের। বিষয়টি বিবেচনায় রেখেই তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপকমিশনার। এদিকে গণপতি চক্রবর্তী সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আমিরুল বাপ্পির প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আশিকুর রহমান আশিক। রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী সন্তানদের মৃতদেহ উদ্ধারের পর থেকেই পুলিশের বক্তব্যে নানা অসঙ্গতির অভিযোগ স্বজন ও স্থানীয়দের। এমনকি পুলিশকে দেয়া আসামির জবানবন্দির সাথে আদালতে দেয়া জবানবন্দির অমিলও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, পুলিশের এই তড়িঘড়ি প্রকৃত পরিকল্পনাকারীকে আড়াল করছে না তো?
বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি, স্ক্রিপ্ট তৈরি করবার যে সংস্কৃতি, পুলিশের বক্তব্য এবং বক্তব্যের পরের যে ঘটনাগুলোর আমরা দেখি সেটার সাথে মিল না থাকার কারণে মানুষের মধ্যে কিন্তু এই সন্দেহগুলো তৈরি হয়েছে। এই যে তথ্যর বিভ্রান্তিগুলো, এই বিভ্রান্তিগুলাই কিন্তু দিচ্ছে আমাদের প্রশাসনের। এই প্রশাসনের বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার কারণেই কিন্তু আজকে সাধারণ মানুষের মনে একটা ক্ষোভের সৃষ্টি। সুষ্ঠু তদন্তের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। সুশাসনের জন্য নাগরিক সুজন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন সংগঠন রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন না করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তারা। তদন্তটা সঠিক হচ্ছে না, যে তদন্ত সঠিক না হলে একটা সময় বিচারের ভাগ দিয়ে এই আসামিরা বের হয়ে চলে যাবে। মূল দোষী যারা আছে এর পিছনে কারা হুকুমদাতা ছিল, এর পিছনে কারা পরিকল্পনাকারী ছিল। একজন মানুষ 4 জন মানুষকে এভাবে হত্যা করতে পারে না, বা 2 জন মানুষ মাদক খেয়ে এভাবে হত্যা করতে পারে না। এদিকে শুধু মাদক নয়, জমিজমা সহ আরও বেশ কিছু ইস্যু থাকতে পারে বলে ধারণা পুলিশের। ধর্ষণের আলামত না থাকলেও অন্য ধারণাগুলো নিয়ে তদন্ত করছে গোয়েন্দা বিভাগ। যে পরিমাণ নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটা পূর্ববর্তী পুঞ্জীভূত ক্ষোভ বা ক্রোধ, এগুলোর বহিঃপ্রকাশ। এখন এই 2 পরিবারের মধ্যে তারপর ওদের জবানবন্দিতে জানা গেছে বা সূত্রেও জানা গেছে, লোকাল সূত্রেও জানা গেছে যে ওই জমিটা তাদের পরিবারের কাছ থেকে কিনে নেয়া, সারবাড়ি করেছিলেন। এইসব বিষয়ে কিছু বঞ্চনা, ক্ষোভ, হতাশা এগুলো থাকতে পারে। গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তীর বাগদত্তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এখন পর্যন্ত তদন্ত সঠিক পথে এগোচ্ছে বলে দাবি তার। আমরুল বাপ্পি, এখন রংপুর। ময়মনসিংহে তীব্র যানজটের পাশাপাশি ভয়ঙ্কর শব্দ দূষণে অতিষ্ঠ নগরবাসী। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যানবাহন চলে, সংকট আরও বাড়ছে। গবেষকরা বলছেন শব্দ দূষণের সহনীয় মাত্রা 65 থেকে 75 ডেসিবেলের চেয়ে কোথাও কোথাও তা বেড়ে দাঁড়িয়েছে 106 ডেসিবেলে। এতে করে শ্রবণ শক্তি হারানোর পাশাপাশি স্নায়ু, হৃদরোগ সহ নানা শারীরিক মানসিক রোগের ঝুঁকি বাড়ছে। জাহাঙ্গীর আকন্দের ছবিতে ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন। স্কুল ছুটির পর 4 দেয়ালের মেঝের ঝোল বারান্দাটাই দানিনের প্রশান্তির একমাত্র জায়গা। চুপচাপ গ্রিল ধরে দূরাকাশের দিকে আনমনে কি যেন ভাবি মেয়েটি। অবসরের রংতুলিতে কোনো ফুল পাখি নেই, মনের ক্যানভাস জুড়ে কেবল যান্ত্রিক শহরের যাপিত জীবনের হাসপাসের গল্পটাই ফুটে ওঠে। মেয়ের এমন আকস্মিক পরিবর্তনে বেশ চিন্তিত কলেজ শিক্ষিকা মা। যখন স্কুলে যাই বা বাইরে কোনো কাজে যাই তখন আমার খুব বিরক্ত লাগে এই যানজটের জন্য। বাইরে প্রচণ্ড সাউন্ড, ওদের চোখ মুখ দেখে কুচকানো থাকে, বিরক্তি একটা ভাব থাকে, এবং বাইরে থেকে বাসায় আসার পর কিছু বললেই দেখা যায় একটু খিটমিটে মেজাজ হয়ে যায়। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে জনসংখ্যা 12 লাখেরও বেশি। প্রত্যাহিত জীবন ও জীবিকার প্রয়োজনে যানবাহনের উপর নির্ভর করতে হয়। মানুষ বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যাও বেড়েছে কয়েক গুণ। ফলে শব্দ দূষণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যার কারণে শ্রবণ শক্তি হারানো থেকে স্নায়ুজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন শিশু, বয়োবৃদ্ধ, গর্ভবতী নারীরা। সারাদিন কাজ করার পরে আপনার বাসা যখন শুই তো মাথাটা বেদনা করে, ঠিক আছে, সমস্যা, ঘুমের সমস্যা হয়। যত্র হর্ন তো এরকমভাবে বাজায়, মনে হচ্ছে যে মানুষ যেন থাকতে দেবে না, সে মানুষ যেন এখান থেকে যেন শব্দের আওয়াজে যেন মানুষ যেন বাতাসের সাথে উড়ে যাবে, এরকম জোরে সোরে হর্ন বাজাচ্ছে। সরকার এবং প্রশাসনের, আমাদের সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আছে, ওনার কাছে আবেদন জানাচ্ছি যেন এই শব্দ দূষণগুলো একটু কমানো যায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক মুরাদ আহমেদ ফারুক শহরের 6টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যমান শব্দের মাত্রা পরিমাপ করেন। এতে শহরের কাচিঝুলি, নতুন বাজার, চরপাড়া, মাসকান্দা, পাটগুদাম এবং তাজমহল পয়েন্টে দৈনিক গড় শব্দের মাত্রা ছিল 78 থেকে 106 ডেসিবেল পর্যন্ত। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমার কাছে মনে হয় সর্বাগ্রে যেটি প্রয়োজন সেটা হচ্ছে যে সচেতনতা তৈরি করা মানুষের মধ্যে। আপনি হর্ন বাজাবেন কি বাজাবেন না সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার নীতি নৈতিকতার উপর নির্ভর করছে। আপনি যখন দেখছেন যে ট্রাফিক জ্যামে আপনি আটকে পড়ে আছেন, আপনি যতই হর্ন দেন না কেন আপনি কিন্তু সামনে এগোতে পারছেন না, বিধায় ওই জায়গাটাতে হর্ন দেওয়াটার প্রয়োজন ছিল না। এদিকে শব্দ দূষণ রোধে গণসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট দপ্তর থেকে কার্যক্রম চোখে না পড়লেও মাসিক বিভিন্ন সেশনে চালকদের যত্রতত্র হর্ন বাজাতে নিরুৎসাহিত করার দাবি করেন ময়মনসিংহ বিআরটি মোটরযান পরিদর্শক।
বিভিন্ন জায়গায় যে শব্দ দূষণ, মসজিদ, মাদ্রাসা, যেগুলো আপনার হাসপাতাল, বিভিন্ন স্কুল কলেজের সামনে যেগুলো আমরা হাইড্রোলিক হর্ন জন্য ব্যবহার না করা হয়, সেইগুলোকে তাদেরকে ড্রাইভারদেরকে আমরা অ্যাওয়ারনেস করে থাকি। সরকার শব্দ দূষণ রোধে 2006 সালে 7 সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে। আইনে কমপক্ষে 1 মাস এবং সর্বোচ্চ 6 মাসের কারাবাস, 5 থেকে 10,000 টাকা অর্থ বা উভয় দণ্ডে দণ্ডিতের বিধান রাখলেও বাস্তবিক অর্থে আইনের প্রয়োগ দৃশ্যমান নয়। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। নওগাঁর হাটবাজারে ইরি বোরো ধানের সরবরাহ কম, এদিকে চাহিদা কমে আসায় 2 সপ্তাহের ব্যবধানে মন প্রতি দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এমন দরপতনে ক্ষোভ জানিয়েছেন কৃষকরা। নওগাঁর মহাদেবপুরের চকগৌরী হাট থেকে আরো জানাবেন আমাদের আব্বাস আলী। আব্বাস, কৃষকরা কি বলছেন, হঠাৎ করে এমন দরপতন বা কেন? স্বর্ণা, আপনাকে জানিয়ে রাখি যে আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগড়ি হাট এবং এই হাটটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইরি বোরো মৌসুম অনেক আগেই শেষ হয়েছে এবং হাটে যেসব ধান দেখা যাচ্ছে এসব ইরি বোরো ধান এবং মৌসুমের প্রায় শেষ পর্যায়ে বলা যায়। এবং মৌসুমের শেষ হওয়ার কারণে যারা প্রান্তিক কৃষক রয়েছেন তাদের ঘরে ধানের পরিমাণ অনেকটাই শেষ হয়ে রয়েছে এবং যারা জোরদার কিছু কৃষক রয়েছে তাদের ঘরে কিছুটা ধান রয়েছে এবং এই ধান কমে আসার কারণে হাট বাজার গুলোতে ধানের সরবরাহ কমে এসেছে। ধানের সরবরাহ কমে আসলেও যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে চাহিদা অনেকটাই কমে গেছে। এই কারণে বলা যায় যে গত 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম প্রতি মনে কমে এসেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। অর্থাৎ এই দাম কমে আসার পর এখন ধান বিক্রি হচ্ছে কাটারি ভোগ 1650 থেকে 1700 টাকা পর্যন্ত। জিরাশাইল বিক্রি হচ্ছে 1260 থেকে 1280 টাকা পর্যন্ত। সুফলতা বিক্রি হচ্ছে 1300 থেকে 1320 টাকা পর্যন্ত। তবে সবচেয়ে বেশি যেই দাম কমে এসেছে ধানে তা হচ্ছে ব্রি 90 ধান। এই ধান কিছুদিন আগেও আমরা দেখেছি যে প্রায় 3000 টাকা মন হিসেবে বিক্রি হচ্ছিল, এখন তা কমে এসে বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এইসব ধান। তবে কৃষকরা বলছেন যে তারা আসলে সবসময় আসলে বঞ্চিত হয়ে আছেন, কারণ তারা কষ্ট করে যেসব এই ইরি বোরো ধান আবাদ করেন এবং কৃষির যেসব উপকরণ বিশেষ করে সার, ঔষধ, কীটনাশক এবং শ্রমিকের যে মজুরি সবগুলো আসলে দাম বেশি, কিন্তু সে তুলনায় আসলে এই ধানের দাম তারা পাচ্ছে না, কখনো উঠছে কখনো কমছে। অর্থাৎ ধানের যে দরপতন হচ্ছে এতে তারা ক্ষোভ প্রকাশ করছেন যদিও আসলে তারা বলছেন যে প্রতি বিঘা জমিতে প্রায় 18 থেকে 20,000 টাকা খরচ হয় ইরি বোরো ধানের আবাদে। এই যে ইরি বোরো ধানের যে মৌসুম ছিল সেই সময় আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বিঘাতে 4 থেকে 5 মণ ধান কমে এসে বলা যায় যে 20 থেকে 22-24 মণ হারে ধান ফলন তারা পেয়েছে। একদিকে ধানের ফলন কম হয়েছে, অপরদিকে আবার এই কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ার কারণে তাদের উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু মৌসুমের এখন শেষ সময় এসে এই যে ধানের যে দরপতন, এই দরপতনের কারণে তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও তারা ভেবেছিল যে আসলে মৌসুমের সময় কৃষকদের ঘরে ধানের পরিমাণ কমে এসে শেষ সময় আসলে তারা ভালো একটা দাম পাবে, কিন্তু আসলে সেই ভালো দাম তারা পাচ্ছে না, বরং তারা উল্টো চিত্র আমরা আসলে এখানে লক্ষ্য করছি। আর যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীরা বলছেন যে এই যে মৌসুমের শেষ সময় হলেও আসলে যারা আসলে ধান থেকে চাল উৎপাদনকারী যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং যেসব হাস্কিং বা অটো রাইস মিল রয়েছে স্থানীয়ভাবে, তাদের কাছে আসলে ধানের কদর অনেকটাই কমে গেছে। এই ধানের চাহিদা কমে আসার কারণে যারা বলা যায় যে ফড়িয়া ব্যবসায়ী রয়েছেন, আবার যারা আড়তদার রয়েছেন, তারা বলছেন যে যেহেতু ধানের চাহিদা কমে এসেছে যার কারণে গত 2 সপ্তাহের ব্যবধানে তারা ধানের দাম কিছুটা কমিয়ে দিয়েছেন। অর্থাৎ বলা যায় যে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমে তারা ধান কিনছেন। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁর ধানের বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্বাস আলী। যশোরে চাষ হচ্ছে জাপানের জাতীয় ফল পার্সিমন।
দেখতে অনেকটা আপেলের মতো এই ফল চাষ করে সফল হয়েছেন চৌগাছার এক কৃষক। তার বাগান দেখতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। আগ্রহ বাড়ছে পার্সিমন চাষে। কৃষি বিভাগ বলছে স্থানীয় মাটিতে ফলটির ভালো সম্ভাবনা রয়েছে। চাষ বাড়ানো গেলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও সম্ভব। বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে। ক্ষেতের পাশ দিয়ে হেঁটে গেলে দূর থেকে মনে হবে গাছে ধরে আছে আপেল কিংবা গাব, তবে কাছে গেলেই বদলে যাবে ধারণা। গাছ জুড়ে ঝুলছে জাপানের জাতীয় ফল পার্সিমন। দেশের মাটিতেই এখন সফলভাবে চাষ হচ্ছে বিদেশি এই ফল। যশোরের চৌগাছার হিজলি গ্রামের কৃষক জুলফিকার সিদ্দিক 2021 সালে নাটোর থেকে পার্সিমনের চারা কিনে 5 কাঠা জমিতে লাগান 17টি গাছ। প্রায় 3 বছর পরিচর্যার পর গাছে ফল আসতে শুরু করে। চলতি মৌসুমে এসব গাছে ধরেছে প্রচুর পার্সিমন। এখানে আমার 30টা চারা ছিল, কিন্তু ওই যে পলি হাউস করার কারণে আমার এক লাইন গাছ 8টা গাছ উঠে গিয়েছে, এবং এই সামনে আমি আবার টপ ওয়ার্কিং করে অন্য জাতে রূপান্তরিত করেছি কিছু। সেক্ষেত্রে এখন আর 30টা নেই, 17টা আছে। আর আমার ছোট বড় অনেকগুলো গাছ আমি ইতিমধ্যে লাগাইছি এবং আরও 5-7টা জাতের লাগাইছি। এমন একদিন আসবে যখন পার্সিমন কাঁচাই মিষ্টি পাবে না আর কি, সেগুলো ফল 2-1টা ধরা শুরু করেছে। জুলফিকারের বাগানে ফল ধরার খবর ছড়িয়েছে আশপাশের গ্রামেও। প্রতিদিনই পার্সিমন দেখতে আসছেন অনেকে। আপেলের মতো দেখতে আকর্ষণীয় এই ফল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। দেখতে আপেলের মতো, কিন্তু খেতে অনেক সুস্বাদু। আমি অনেক দুটা খেয়েছি, খাওয়ার পরে ভাবছি যে একটা বাগান করব। জাপানের জাতীয় ফল বাংলাদেশের মতো জায়গায় এই আঞ্চলিক গ্রাম পর্যায়ে এসে এই ফল পেয়ে আমি খেতে পেরে আমি আনন্দিত। পার্সিমন খুব ভালো ফল, কিন্তু পাকলি খুব মিষ্টি, আর কাঁচা খালি কোস্টাল জুতি লাগে। কৃষি কর্মকর্তারা বলছেন শুধু হিজলি নয়, যশোরের বিভিন্ন এলাকাতেও চাষ হচ্ছে পার্সিমনের। মানভেদে প্রতি কেজি পার্সিমন বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়। স্থানীয় মাটি ও আবহাওয়ায় ফলটির উৎপাদনের সম্ভাবনা রয়েছে। একজনই করছে, তারা মোটামুটি সাকসেস। আমরা এটা আমাদের গবেষণাতে আমরা গবেষণা এবং আমাদের যে এক্সটেনশন যে লিঙ্কেজ ওয়ার্কশপ, সেখানে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করেছি। এবং সরকারের পক্ষ থেকে যদি বা আমাদের গবেষণা প্রতিষ্ঠান থেকে যদি আমাদেরকে অ্যাপ্রুভ দেওয়া হয়, তাহলে এটা আমরা আরও বিস্তারভাবে কাজ করতে সক্ষম হব। এখন পর্যন্ত যশোরে পার্সিমন চাষের পরিমাণ সীমিত হলেও সঠিক পরিচর্যা ও কৃষি বিভাগের সহযোগিতা পেলে লাভজনক এই ফলের বাণিজ্যিক চাষ বাড়ানোর আশা করছেন সংশ্লিষ্টরা। এখন যশোর। প্রাকৃতিক খাবার আর বিস্তীর্ণ জলরাশিকে কাজে লাগিয়ে সিরাজগঞ্জের চলন বিলে বাড়ছে হাঁস পালন। কম খরচে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন শত শত খামারি। প্রতিদিন উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণ ডিম ও মাংস। প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতা ও সহজ শর্তে ঋণ সুবিধা পেলে এ খাত আরও বড় অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। সিরাজগঞ্জের চলন বিল, বিস্তীর্ণ জলরাশির বুকে দল বেঁধে ভেসে বেড়াচ্ছে হাজার হাজার হাঁস। তারাশের কুন্দুইল, ঘরগ্রাম থেকে রায়গঞ্জ, উল্লাপাড়া কিংবা সাজাদপুর, বিলের বিভিন্ন প্রান্তে এখন চোখে পড়ে এমন দৃশ্য। ছোট ছোট নৌকায় ভেসে হাঁসের পাল তদারকি করছেন খামারিরা। প্রাকৃতিক খাবার সহজলভ্য হওয়ায় বাড়তি খাদ্য খরচ কম, ফলে অল্প বিনিয়োগে হাঁস পালন করে কম সময়ে মিলছে লাভ। তারাশের ঘরগ্রামের আলমাসালির গল্পও তেমনি। প্রায় 1 দশক ধরে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করছেন তিনি। বছরের কয়েক মাস বিলের পানিতে হাঁস চড়িয়ে বড় করছেন খামার। আগে আমার এখানে হাঁসের আবাদ কম হতো, কিন্তু কিছু কিছু মানুষ করতো। এখন পুষো আর খাদ্য এই চলন বিলে মনে করেন যে রয়েছে। এই হাঁসের জন্যে কিছু ধান আছে, টরা জাতীয় ধান, সেগুলো খাইতেছে। আর শামুকের মনে করেন পুষো আর পর্যন্ত খাদ্য। আলমাসালির মতো এমন খামারি এখন শত শত। স্বল্প খরচে বেশি লাভের সুযোগ থাকায় চলনবিল জুড়ে গড়ে উঠেছে 3 শতাধিক বাণিজ্যিক খামার। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, এসব খামারে রয়েছে 5.5 লাখের বেশি হাঁস। প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় 3,85,000 ডিম এবং 165 টন মাংস। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এই উৎপাদন সচল রাখছে বিল এলাকার অর্থনীতির চাকা। ধীরে ধীরে এখন অনেক খামার হয়ে গেছে, নিম্নে 100-200 খামার আমাদের এই ঘর গ্রামে আছে। 2 দিনে খরচা হচ্ছে হলো 3250 টাকা,
ডিম বেশি প্রায় 6,500 টাকা 7,000 টাকা মতন ডিম বেশি। বিল এলাকা খাদ্য কম লাগে, খাদ্য কিনা খান লাগে কম, লাভ হয় বেশি, এই জন্যই হাঁসের পিছনে লেগে আছি কয়েকটা বছর ধরে। তবে হাঁসের সংখ্যা ও উৎপাদন বাড়ার সঙ্গে বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকিও। খামারিদের এ বিষয়ে সচেতন করার পাশাপাশি টিকাদান, আধুনিক প্রশিক্ষণ ও রোগ প্রতিরোধে পরামর্শ দেওয়ার কথা বলছে প্রাণী সম্পদ বিভাগ। ক্ষুদ্র প্রান্তিক খামারিরা দেশের স্বার্থে আগায় আসবে, তাদেরকে সরকার বিভিন্নভাবে সাহায্য করবে, লোনের মাধ্যমে হোক, প্রযুক্তিগত সহায়তা হোক, কারিগরি সহায়তা হোক, এবং আরও বিভিন্ন ধরনের জনবল সহায়তা আমাদের সেটা আমরা তাদেরকে উৎসাহিত করব, ট্রেনিং প্রশিক্ষণ দেব, এবং এই মাধ্যমে তাদেরকে আমরা উৎসাহিত করবো। আমাদের চিন্তা ভাবনা আছে। প্রাণী সম্পদ অফিসের হিসাবে চলন বিলের হাঁস থেকে বছরে প্রায় 140 কোটি টাকার ডিম এবং 2,700 কোটি টাকার মাংস উৎপাদন হচ্ছে। অর্থনীতিতে এমন অবদান রাখলেও খামারিদের পুঁজি সংকট আর নানা প্রতিকূলতা পাড়ি দিতে হচ্ছে। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। দীর্ঘ প্রতীক্ষা আর আঁশ ছাড়ানোর পর নওগাঁর হাট বাজারে উঠতে শুরু করেছে সোনালী আঁশ পাট। মৌসুমের শুরুতেই ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। সরবরাহ কম ও চাহিদা থাকায় গত বছরের তুলনায় এবার প্রতি মনে প্রায় 300 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে পাট। কৃষক ও সংশ্লিষ্টরা বলছেন, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো গেলে এই অঞ্চলের পাটের আবাদ আরও বাড়বে। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাট দেশের প্রধান অর্থকরী ফসল, পরিচিত সোনালী আঁশ নামে। দীর্ঘ প্রতীক্ষা আর আঁশ ছাড়ানোর প্রক্রিয়া শেষে সেই পাট এখন উঠতে শুরু করেছে নওগাঁর হাট বাজারে। মৌসুমের শুরুতেই ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। গতবারের চেয়ে এবার মৌসুমের শুরুতেই প্রতি মনে প্রায় 300 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে পাট। মঙ্গলবার মান্দা উপজেলার সতীহাটের সাপ্তাহিক হাট। জেলার অন্যতম বড় পাটের এই হাটে ভোর থেকেই বিভিন্ন যানবাহনে পাট নিয়ে আসেন কৃষকরা। সকাল 8টার মধ্যেই শেষ হয়ে যায় বেচাকেনা। মান ও প্রকারভেদে প্রতিমন পাট বিক্রি হচ্ছে 3,600 থেকে 4,000 টাকা পর্যন্ত। কৃষকদের হিসাবে প্রতি বিঘায় পাট চাষে খরচ হয় প্রায় 18 থেকে 20,000 টাকা। ফলন পাওয়া যায় 8 থেকে 12 মন। পাটের আবাদে আমাকে 20,000 টাকা খরচ এক বিঘাতে, আর আমাকে বেচতে যা দাম কম, 4500 হলে আরো ভালো। আর পাটেরটা ফলনটা হচ্ছে কম হচ্ছেন, এই কারণেই কৃষক পাট করে লাভবান হচ্ছে না। ব্যবসায়ীরাও বলছেন, গত বছরের চেয়ে এবার পাটের রং ও মান ভালো। একই সঙ্গে বাজারে রয়েছে চাহিদা, তাই বাড়তি দামে কিনতে হচ্ছে পাট। এই হাটে প্রতি সপ্তাহে প্রায় 30 লাখ টাকার পাট বেচাকেনা হয়। পাটের কোয়ালিটি ইনশাল্লাহ ভালো আছে, এইগুলো পাট চলবে বাজারে, কোনো সমস্যা নাই। পাট এবছর মোটামুটি ভালো হচ্ছে, যেহেতু বৃষ্টি আছে এই জন্য আমাকে কোনো কষ্ট হয় না। 37, 38, 38.5 এরাই হচ্ছে। এরা হওয়ার কারণ স্টকার পার্টি নামিছে, মেল পার্টি নাই, এই কারণে স্টকাররা কিনছে। জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবছর নওগাঁয় 3,170 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 8,910 টন। কৃষকের ন্যায্য দাম নিশ্চিতের পাশাপাশি আঁশ ছাড়ানোর আধুনিক কৌশল ও প্রয়োজনীয় সুবিধা বাড়ানো গেলে পাটের আবাদ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন নওগাঁ। আবারও দেশের বাইরের খবর। কলকাতার নিউ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের পর 3 শতাধিক আবাসিক হোটেল ও গেস্ট হাউস বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক হয়রানির কবলে পড়ছেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরা। আর সচল হোটেলগুলো আগে থেকে ভর্তি থাকায় মিলছে না থাকার জায়গা, কোথাও কোথাও দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। বিপরীতে লোকসান গুনতে হচ্ছে নিষেধাজ্ঞার আওতায় পড়া হোটেল ব্যবসায়ীদের। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে জানেন না কেউই। কলকাতা থেকে দীপক দেবনাথের প্রতিবেদনে বিস্তারিত। কলকাতার নিউ মার্কেটে আগুনের ঘটনার পর কেটে গেছে 1 সপ্তাহ। ওই অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর পর নড়ে চড়ে বসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অগ্নি সুরক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ ওঠায় সরকারের নির্দেশে একের পর এক প্রায় 3 শতাধিকের বেশি আবাসিক হোটেল, গেস্ট হাউসে তালা পড়েছে, যার মধ্যে নিউ মার্কেট এলাকাতেই রয়েছে প্রায় 150-রও বেশি হোটেল। এ কারণে হয়রানির শিকার হতে হচ্ছে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের। আর সচল থাকা 8-10টি হোটেল ঘুরে বেড়ানোর পরেও মিলছে না থাকার জায়গা।
হোটেল রুম পেলেও ভাড়া বেশি, বিপদে পড়ে দেশে ফিরে যাওয়ার কথা ভাবছেন অনেক বাংলাদেশি। হোটেল পাওয়া গেলে আমরা ফুটপাতে বসে থাকতাম না, হোটেলেই উঠতাম। পেশেন্টের সার্জারি হয়েছে, পেশেন্ট নিয়ে এদিক সেদিক হোটেল খোঁজা কষ্ট হয়ে যাচ্ছে। বুধবারই সকাল থেকে এমন চিত্র দেখা গেছে মার্কো স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট সহ নিউ মার্কেট চত্বরে। এক রাত কাটানোর পর সকালেই বলে দেওয়া হচ্ছে হোটেল ছাড়তে হবে। এমন অবস্থায় রোগীকে পরিবারের সাথে ফুটপাতে বসিয়ে হোটেল খুঁজছেন অন্য সদস্যরা। হোটেল পাচ্ছি না, সমস্যা না। বলছে একটা হোটেলে উঠছি, কালকে 12টা বাজে হোটেল থেকে বের করে দিয়েছে, 1000 ভাড়া 2000 রুপি নিচ্ছে। হোটেলে তো মিডিয়া তো দেখলাম যে হোটেল 200 হোটেল ছিল, তালা মারা বলে হোটেলের তো ক্রাইসিস। বাংলার অনেক বাঙালি বলল যে আমরা রাস্তায় দাঁড়াই আছি এই কারণে। গতকালকের আগের দিন আসছি, আচ্ছা এক লোকের সাথে কন্টাক্ট করছি, কত হোটেল কয় 700 টাকা, হোটেলে গেছি কয় 1300 টাকা। হোটেল পাওয়া গেলেও আগের চেয়ে ভাড়া বেড়েছে কয়েক গুণ। তাই ভারতে চিকিৎসা করাতে আসা বহু বাংলাদেশি জানেন না রাতে কোথায় আশ্রয় নেবেন। অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় মালপত্র রেখে খুঁজছেন থাকার জায়গা। আমরা আগে এসে থাকছি হলো এসি রুমে 800 টাকা করে, এখন 1500-1600। এখন আসলে তো বিড়ম্বনা, এখন আর খুঁজায় পারতেছি না। হয়তো খাবার খাবো আবার চেষ্টা করবো, কিন্তু কোথায় চেষ্টা করবো। দীর্ঘ টানা 2 বছর পর গত জুলাইয়ে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এ ঘোষণার পর মিনি বাংলাদেশ খ্যাত নিউ মার্কেট এলাকায় ব্যবসা সচল হলেও এই হোটেল বন্ধের সিদ্ধান্তে ফের মন্দায় পড়েছেন হোটেল মালিকরা। পুলিশ এসে, কর্পোরেশন এসে, ফায়ার এসে গেস্টটাকে বের করে দিবে, তাহলে একটা হোটেলের রিপুটেশন তো শেষ হয়ে যাবে। সেই জন্য বসে আছি। এখন দেখেন গভর্নমেন্ট কি নির্ণয় নিচ্ছে, আমাদের অপেক্ষাতে আছি। 10 ঘন্টা 12 ঘন্টা জার্নি করে সোহাগ পরিবহন, শিবলি পরিবহন, গেলেন পর্যন্ত থেকে আসে, তারপরে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে কিভাবে আগে আমি ফ্রেশ হবো, এটা তো उसका फर्स्ट प्रायोरिटी होता है। ওটা ही नहीं पावा जाएगा तो वो हमारा देश का रिस्पांस क्या रहेगा इंटरनेशनल रिपोर्ट पे। তাই এত কিছুর পরেও প্রশ্ন একটাই, নিউ মার্কেটের হোটেল ব্যবসা আবার স্বাভাবিক হবে কবে? ব্যবসায়ীদের অভিযোগ, সরকার হোটেলে তালা ঝুলিয়েই খালাস। এগুলোর সচলের ব্যাপারে তাদের কোনো উদ্যোগ নেই। দীপক দেবনাথ, এখন কলকাতা। থাকছে খেলার খবর। হুলিয়ান আলভারেজকে ঘিরে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের লড়াই এখন চরমে। একদিকে বার্সেলোনার আগ্রহ, অন্যদিকে অ্যাথলেটিকোর কঠোর অবস্থান। ক্রমেই ফুরিয়ে আসছে দলবদলের সময়সীমাও। শেষ পর্যন্ত কোথায় যাবেন আর্জেন্টাইনি তারকা? বিস্তারিত প্রতিবেদনে। এ যেন সাপে নেউলের সম্পর্ক। হুলিয়ান আলভারেজের দলবদল ঘিরে বার্সেলোনা আর অ্যাথলেটিকো মাদ্রিদের মাঝে যা হচ্ছে তাতে এর চেয়ে ভালো বিশেষণে বিশেষায়িত করার সুযোগই বা কই। একদিকে বার্সায় যোগ দিতে চান আলভারেজ, কাতালান ক্লাবও তাকে বরণে প্রস্তুত। অন্যদিকে বার্সা ছাড়া অন্য যে কোনো ক্লাবেই তাকে যেতে দিতে রাজি অ্যাথলেটিকো। বিশ্বকাপের সময় থেকে শুরু দুই দলের টানাপোড়েন। 2030 সাল পর্যন্ত অ্যাথলেটিকোর সাথে আলভারেজের চুক্তির মেয়াদ থাকলেও চলতি মৌসুমে দল ছাড়তে চান এই ফরোয়ার্ড। তাকে পেতে শুরু থেকে আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনা, কিন্তু কাতালান ক্লাবটির কাছে কিছুতেই তাকে বিক্রিতে রাজি নয় লাল সাদারা। ভিয়ারিয়াল ম্যাচ শেষে ক্লাবের সঙ্গে আলভারেজের দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়। সেদিন ঘরের মাঠেই দর্শকদের দুয়োধ্বনিতে মাঠ ছাড়েন তিনি। এই ফরোয়ার্ডের চেহারাতেও বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। শেষমেশ আলভারেজকে ছাড়তে ক্লাবকে সবুজ সংকেত দিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। এদিকে আলভারেজকে দলে পেতে আগ্রহ দেখায় আর্সেনাল ও পিএসজি। ক্লাব দুটির সঙ্গে কথা এগিয়ে নিতে অ্যাথলেটিকো আগ্রহ দেখালেও বেঁকে বসেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পরিষ্কার জানিয়ে দেন শুধু বার্সাতেই যেতে চান তিনি। একই দিন অসুস্থতার কথা বলে দলের অনুশীলনেও যোগ দেননি এই ফরোয়ার্ড। এর মাঝে বুধবার বার্সা সভাপতি হুয়ান লাপোর্তে পুনরায় আলভারেজকে পেতে আগ্রহের কথা জানান। পছন্দের তারকাকে পেতে আরও বেশি অর্থ প্রস্তাবের কথাও ভাবছে বার্সা। চলমান সংকটের মাঝে স্প্যানিশ দৈনিক মার্কায় অ্যাথলেটিকো কর্তৃপক্ষ জানায় তার আলভারেজকে বার্সেলোনা ছাড়া যে কোনো ক্লাবে বিক্রিতে প্রস্তুত। সব মিলিয়ে আলভারেজের দলবদল ইস্যুর দিকে নজর ফুটবল প্রেমীদের। ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে বাকি আর মাত্র কয়েকদিন, আর তাই শেষ মুহূর্তে যে কোনো পক্ষের সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো গল্প। আসাদুজ্জামান লিটন, এখন। এবার ক্রিকেট। টানা 3 জয়ের পর চ্যাম্পিয়ন টি20 সিরিজে হারের স্বাদ পেল বাংলাদেশ এইচপি দল। ডারবিনে টুর্নামেন্টের 15তম ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের একাডেমির কাছে 21 রানে হেরেছে ইরফান শুক্কুরের দল। টস জিতে ব্যাট করতে নেমে 20 ওভারে 9 উইকেটে 164 রান করে অ্যাডিলেড। টমাস কেলি 38, হেনরি হান্ট 35 এবং নোয়া ম্যাকফোর্ডেন করেন 31 রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সাকলাইন নেন 4 উইকেট, রুবেলের শিকার 3।
4 ম্যাচে রুবেলের উইকেট এখন 14টি। জবাবে প্রথম বলে জিসান আলমের উইকেট হারায় এইচপি। আরিফুল ইসলাম 66 রানের লড়াকু ইনিংস খেললে বাকিদের ব্যর্থতায় 20 ওভারে 9 উইকেটে 143 রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে 21 রানের জয় পায় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। আর এর মধ্য দিয়ে শেষ করছে এখন সকাল। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখা যাচ্ছে facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv-তে।